ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে জোট ভাঙা করা আর আসন সমঝোতার হিসেব নিকেশ। এই হিসেব নিকেশের কারণে কেউ কেউ যেমন নিজের দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে, আবার কেউ কেউ দল থেকে পদত্যাগও করছেন। আবার দলে না থেকেও আসন সমঝোতায় নাম আসছে কারো কারো। দলের এই আসন সমঝোতা এবং দলীয় সংকট নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছে প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আসিফ হাওলাদার। আসিফ, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। আজকে আপনার প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে জামাতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি। আপনার প্রতিবেদন অনেকগুলো বিষয় উঠে এসেছে, আপনার কাছে জানতে চাই যে গত কয়েকদিন ধরে আসলে আলোচনা হচ্ছে যে জামাতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা হচ্ছে এবং কতটি আসনে তারা সমঝোতা করছেন সেই বিষয়গুলো আসছে এবং সেটা আপনার প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। তারপর আপনার কাছে জানতে চাই যে আসলে এই সমঝোতার যে গুঞ্জন চলছিল তা আসলে কতদূর এগিয়েছে এবং এই যে এনসিপি জামাতের সঙ্গে যে সমঝোতা আসন সমঝোতার কথা বলছে, অপরদিকে তো আরও একটি বড় দল বা জোট রয়েছে বিএনপির নেতৃত্বে, তো সেখানেও তো আসলে তাদের কোনো আলাপ করেছে কিনা? আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে জামাতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টা প্রায় চূড়ান্ত পর্যায়ে। নীতিগতভাবে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতের সঙ্গেই আসন সমঝোতায় যাবে। তো হয়তো আজ বা আজ ঘোষণা হতে পারে, আগামীকালও এই ঘোষণা আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমরা বিএনপির সঙ্গেও একরকমের তাদের সমঝোতার বিষয়ে কথা শুনছিলাম, সেটা আসলে কি পর্যায়ে আছে, কিংবা তারেক রহমান দেশে আসার পর এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? যে আপনি জানেন যে জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনায় যাওয়ার আগে এনসিপি বিএনপির সঙ্গেও আসন সমঝোতার এক ধরনের আলোচনায়, অনানুষ্ঠানিক আলোচনায় গিয়েছিল। তো সেই আলোচনায় আসলে সমঝোতা হয়নি শেষ পর্যন্ত। তো তারপরেও যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশে আসলেন, তখন এনসিপির দিক থেকে একটা প্রচেষ্টা ছিল যে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টা নিয়ে আরেকবার কথা বলা, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। গত এই খবরটি আসার পর আসলে গতকালকে থেকে এনসিপির ভেতরে এক রকমের আমরা বলা যায় যে সংকট দেখতে পাচ্ছি, কারণ জামাতের সঙ্গে জোটবদ্ধ হবে বা জোট আসন সমঝোতা করতে যাচ্ছে এনসিপি। এই খবর আসার পরে দেখলাম যে গতকালকে তাদের দলের 30 জন নেতা আসলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তারা একটা বিবৃতি পাঠিয়েছে এবং সেখানে তারা বলছে যে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি রয়েছে, জি, এই মর্মে তারা স্মারকলিপি পাঠিয়েছে। এবং আমি যদি একটু ওখান থেকে দু একটা লাইন বলি, যে তারা বলছেন যে জামায়াত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। তো এরকম একটা বিবৃতি দিয়েছে। তারপর আমরা দেখলাম গতকালকে এনসিপি শীর্ষ যে নেত্রী, যিনি তাসনিম জারা, তিনি পদত্যাগ করেছেন। তিনি দলটির রাজনৈতিক পরিষদের সদস্য এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। এবং একই সঙ্গে দেখলাম যে জামায়াত বিরোধী যে অংশটি রয়েছে এনসিপিতে, মীর আরশাদুল হকের নেতৃত্বে, সেই মীর আরশাদুল হক আসলে পদত্যাগ করেছেন। আবার কিছুক্ষণ আগে, আমরা যখন এই শুটিং করছি এটা, তার কিছুক্ষণ আগে পদত্যাগ করলেন ডাক্তার তাজনুভা জামিন, তিনিও প্রার্থী ছিলেন। তো দলটিকে একরকম সংকটে পড়লো কিনা, আপনার কাছে কি মনে হয়? জি, মানে এই জামাতের সঙ্গে আসন সমঝোতার বিষয়টা নিয়ে এনসিপির মধ্যে দুটি পক্ষ আগে থেকে ছিল। যখন এই আলোচনা শুরু হয় তখন থেকেই এটা স্পষ্ট হচ্ছিল যে একটা অংশ বিএনপির সাথে যেতে যাচ্ছিল, একটা অংশ জামাতের সাথে যেতে যাচ্ছিল, আরেকটা অংশ ছিল এরকম যে তারা চাচ্ছিল এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। তো শেষ পর্যন্ত যেহেতু জামাতের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিতে এনসিপি প্রবেশ করেছে, তো এরপরে এনসিপিতে যারা জামাতের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিকে সমর্থন করেন না, তারা গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে একটি স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা বলতে চেয়েছেন যে জামাতের কিছু ঐতিহাসিক ব্যাগেজ আছে 1971-এর মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, এই বিষয়গুলো। আর পাশাপাশি গত 1-1.5 বছরে জামাতের সঙ্গে এনসিপির যে সম্পর্ক সেটাকেও তারা সামনে এনেছেন। যেমন তারা বলতে চাচ্ছেন যে এনসিপির নারী নেত্রীদের চরিত্র হনন বা এই ধরনের ঘটনাগুলো, জাতীয় ছাত্র শক্তির এদেরকে নিয়ে অপপ্রচার, জাতীয় ছাত্র শক্তি এনসিপির ছাত্র সংগঠন, তো এই বিষয়গুলোকেও তারা উল্লেখ করেছেন। তো এরপরে আমরা আজ আজ সকালেও দেখলাম এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন উনি পদত্যাগ করলেন। আমরা যেটা খবর পাচ্ছি যে যদি এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসে যে এনসিপি জামাতের সঙ্গে জোটে যাচ্ছে, হয়তো আরও কয়েকজন একই পথে হাঁটতে পারেন। একই কথা থাকতে পারে। আমরা আসলে গতকালকে যখন তাসনিম জারার সঙ্গে যোগাযোগ কথা বলার চেষ্টা করলাম, তিনি আসলে কিন্তু যে কী কারণে পদত্যাগ করলেন সেটি পরিষ্কার করেনি, কিন্তু আজকে তাজনুভা জাবিনের যে ফেসবুক পোস্ট যার মাধ্যমে তিনি জান ঘোষণা দিলেন, সেখানে কিন্তু অনেকটা স্পষ্ট যে আসলে জোটের কারণেই তিনি আসলে পদত্যাগ করছেন। তো এই জায়গাটা এখন প্রশ্ন হচ্ছে যে যদি এনসিপি জামায়াতের সঙ্গে আসল সমঝোতা করে, তো এনসিপি তো কিছুদিন আগে একটা ত্রিদলীয় জোট করলো, তাহলে সেই জোটের কি হবে? জি, আপনি জানেন যে এনসিপির নেতৃত্বে যে জোটটি হয়েছে, যেটার মুখপাত্র ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যেটা গণতান্ত্রিক সংস্কার জোট। ওই জোটে 3টা দল ছিল, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এনসিপি যেমন জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনায় আছে, এবি পার্টিও একটা মাধ্যমে জামাতের সঙ্গে আসন সমঝোতায় আছে, সেটা আমরা জানতে পেরেছি। তো কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন গত 2 দিন আগে একটা সংবাদ সম্মেলন করেছে। যখন
তারা এনসিপির এই ধরনের প্রক্রিয়ায় ঢোকার বিষয়টা জানতে পেরেছে, তখন তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান জানিয়েছে। তো রাষ্ট্র সংস্কার আন্দোলনের অবস্থান হচ্ছে যে তারা এই ধরনের কোনো প্রক্রিয়াকে সমর্থন করেন না। তাদের দাবি হচ্ছে যে যখন তারা এই জোটের প্রক্রিয়ায় প্রবেশ করে, তখন একটা আলোচনা ছিল যে বিএনপি জামাতের বাইরে একটা তৃতীয় শক্তি হিসেবে এই জোটটা দাঁড়াবে। তো সেটা যেহেতু হচ্ছে না, এই জোটটা একরকম ভেঙে গেছে বলা যায়। এবং এনসিপি যখন প্রথম তারা আত্মপ্রকাশ করেন তখন তারা বলেছেন তারা একটা মধ্যম পন্থার দল হিসেবে আসলে বাংলাদেশে কাজ করতে চান। তো আপনার প্রতিবেদনে বলা হয়েছে যে ভোটের রাজনীতির নানা দিক বিবেচনা করে এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এবং গতকাল রাত 12টার পরে এনসিপি যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে আসলে আখতার হোসেনের একটি মন্তব্যকে তারা ওখানে প্রকাশ করেছেন, যেখানে বলা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথে অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। তো সেখানে সংস্কার পয়েন্টে ন্যাচারালি বা স্বাভাবিকভাবেই যে এনসিপি, জামায়াত এবং অন্যান্য দলগুলো একমত হয়েছে। তো সেক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশ নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি কমিটমেন্ট থেকে নির্বাচনের রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম প্রাধান্য বিবেচ্য বিষয় হিসাবে আসলে এনসিপি মূল্যায়ন করছে। তার মানে এখানে কিন্তু গতকাল রাতে এক রকমের একটা তারা ইঙ্গিত দিয়েই দিলেন যে জামায়াতের সঙ্গে আসলে এনসিপি জোটবদ্ধ হচ্ছে বা আসন সমঝোতা আছে। তো এই যে দলের মধ্যে একটা এখন সংকট তৈরি হলো, আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কি শুধুমাত্র এই জামাতের সঙ্গে জোটটাই বা আসন সমঝোতাটাই সংকটের মূল কারণ কিনা? জি, এনসিপিতে আপনি জানেন যে নানা মতাদর্শের তরুণরা যুক্ত হয়েছিলেন। সেখানে যেমন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা কর্মী এরকম একটা পক্ষ আছে, এর বাইরে বামপন্থী ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মী এরকম অংশ ছিল। তো ধারণা করা হয়েছিল যে বিপরীত মতাদর্শের তরুণরা এক হয়ে একটা মধ্যমপন্থী অবস্থান নিয়ে জাতীয় রাজনীতিতে একটা অবস্থান তৈরি করবেন। তো সেটা আসলে কতটুকু হলো সেটা নিয়ে এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে যে সেই মধ্যমপন্থী অবস্থানটা থাকছে কিনা। যেটা আপনি দেখবেন যে এনসিপির 30 জন নেতা যে নাহিদ ইসলামকে যে স্মারকলিপি দিয়েছেন, সেখানেও সেটার ইঙ্গিত আছে। এবং সেখানে এনসিপির অনেক শীর্ষ নেতারও আমরা নাম দেখেছি 30 জনের মধ্যে। আচ্ছা, তো এই যে কিছুদিন আগে এনসিপি 125টি আসনে মনোনয়ন মনোনয়ন কনফার্ম করেছে, তাদেরকে দলীয় পরে সমর্থন দেওয়া হচ্ছে, কিন্তু সেখান থেকে এখন আমরা জানতে পারছি যে আপনার প্রতিবেদনে এসেছে যে 30 জনের একটা আসন সমঝোতা হচ্ছে। তাহলে 125 জনের মনোনয়ন দিল এবং 30 জনকে আবার আসন সমঝোতা করছে। তো আসলে এখানে কারা কারা রয়েছেন, উল্লেখযোগ্য আসলে কারা রয়েছেন? এবং আমরা আপনার প্রতিবেদনে একটা চমক দেখেছি, সেটা হচ্ছে যে এই 30 জনের তালিকায় এমনও কারো নাম আছে যিনি আসলে এখন এনসিপিতে নেই। আপনি যদি একটু পুরো বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, সেটা হচ্ছে এনসিপি মানে এই ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে এসে তারা 125 জনের এক প্রার্থীর একটা তালিকা প্রকাশ করেছে। তো সে তার কথা ছিল যে বাকি আসনেও তাদের মনোনীত প্রার্থীর তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তো যখন এই তালিকা প্রকাশ করে তখন পর্যন্ত এনসিপির একটা অবস্থান ছিল যে তারা এককভাবে 300 আসনে নির্বাচন করবে, এরকম একটা অবস্থান তখন ছিল। কিন্তু সেটা থেকে এখন এনসিপি বের হয়ে এসছে। এখন জামাতের সঙ্গে তারা যে আলোচনায় ঢুকেছে, সেখানে হয়তো 30টি আসনে তাদের সঙ্গে সমঝোতা হতে পারে, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেটা হলে এই সমঝোতার অংশ হিসেবে এনসিপি অন্যান্য আসনে বাকি 270 আসনে জামাতের জোটের মনোনীত প্রার্থীদের সমর্থন দিতে হবে। তো আপনি যেটা বললেন যে এনসিপির শীর্ষ নেতৃত্বে যারা আছেন, যেমন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এই পর্যায়ে যারা আছেন, বা আলোচিত নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের সম্ভাব্য নির্বাচনী আসন সম্পর্কে আমরা নিশ্চিত হতে পেরেছি। নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন, আর আখতার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম পঞ্চগড় 1 আসন থেকে, আর হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই আলোচিত নেতাদের বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। বাকি আমরা হয়তো ঘোষণার পরে জানতে পারবো। আচ্ছা, আপনার প্রতিবেদনে একটা চমক আছে, চমকের কথা আমরা জানছিলাম যে একজনের একটি আসনে সমঝোতার বিষয়ে আসলে এনসিপির যে প্রাথমিক তালিকা, সেখানে নাম এসেছে এবং যিনি আসলে এখন এনসিপিতে নেই, তার বিষয়ে যদি একটু বলতেন। আপনি জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার কথা বলছেন, উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। খুব রিসেন্ট উনি অন্তর্বর্তী সরকারে পদত্যাগ করেছেন। কিন্তু আপনি জানেন জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়, তখন এই ছাত্রদের প্রতিনিধি হিসেবে উনি সরকারে যুক্ত হয়েছিলেন। তো আবার এনসিপি ওই ছাত্র নেতৃত্বের, জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বেরই দল এভাবে আমরা বলে থাকি। আসিফ মাহমুদের সাথে এনসিপি নেতৃত্বের একটা সুসম্পর্ক আগে থেকে ছিল।
সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গত কয়েক মাসে বিশেষ করে আসিফের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, যেটা নানাভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু সম্প্রতি যেটা শোনা যাচ্ছে, আসিফ মাহমুদ এনসিপিতে আসতে পারেন এবং একটা আলোচনা চলছে। তো এনসিপির যে 30 জনের যে তালিকার কথা বলা হচ্ছে, সেখানেও আমরা জানতে পেরেছি যে আসিফ মাহমুদের নামও সেখানে আছে এবং আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়ে এনসিপি থেকে নির্বাচন করতে পারেন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সেটা ঢাকা 10 আসন থেকে। তাহলে এখানে একটা প্রশ্ন যাচ্ছে যে আসিফ মাহমুদ যখন সরাসরি মানে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন এবং কোনো দলে গেলেন না, তখন আমরা দেখলাম যে মাহফুজ আলম অনেকটা এনসিপির দিকেই ঝুঁকেছিলেন। তো তার নাম কি আসলে এই তালিকায় আছে কিনা? আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, মাহফুজ আলম এই প্রক্রিয়ার অংশ না। আর জামাত ইসলামের সঙ্গে যদি এনসিপির সমঝোতা হয়, সেক্ষেত্রে উনি এই সমঝোতার অংশ হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ধন্যবাদ আসিফ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতা এবং সেই সমঝোতার ভিত্তিক কারণে তাদের দলে যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের বিষয়টি নিয়ে। আমরা আগামীকাল আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।